হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাসভুক্ত গল্প শঙ্কর রাও খারাট রচিত পোটরাজ। এটি বাংলায় অনুবাদ করেছিলেন সুনন্দন চক্রবর্তী। এই শঙ্কর রাও খারাট এর এই গল্পটি ও পোটরাজ গল্পটি একটি মারাঠি গল্প, যে গল্পটি গুজরাট, মহারাষ্ট্র এবং রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলে। মানে এদের দেখা যায়, এই পোটরাজদের দেখা যায় মহারাষ্ট্র, গুজরাট এবং রাজস্থানে। পোটরাজ কি পরে আসছি, আগে বলি শঙ্কর রাও খারাট সম্পর্কে। মারাঠি লেখক শঙ্কর রাও রামচন্দ্র খারাট ছিলেন মহর সম্প্রদায়ের মানুষ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1921 খ্রিস্টাব্দের 11 জুলাই মহারাষ্ট্রের আটপাদিতে। তার পিতার নাম ছিল শ্রী রামচন্দ্র দত্ত খারাট এবং মাতা ছিলেন সাবিত্রী রামচন্দ্র খারাট। তাদের জ্যেষ্ঠ সন্তান ছিলেন এই শঙ্কর রাও রামচন্দ্র খারাট। তার স্কুল জীবন কেটেছিল আটপাদির শ্রী ভবানী হাই স্কুলে। তারপর তিনি স্নাতকোত্তর পড়াশোনার জন্য পুনেতে যান। সেখানে তিনি সবাইকে ছাড়িয়ে প্রথম স্থান অধিকার করেন। এই শঙ্কর রাও রামচন্দ্র খারাট বিভিন্নভাবে এই যে লিটারেচার অর্থাৎ সাহিত্যে তিনি তার দক্ষতা দেখিয়েছেন। কারণ আম্বেদকর তাকে বলেছিলেন যে উই হ্যাভ ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, lawyers and many educated people in our community, but we don't have writers. Our community literature need to be established all over India. You must take up this responsibility. সে কথা তিনি মনে রেখেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি রাইটার মানে লেখকই হয়েছিলেন। এই আহ্বানে লেখক হিসেবে শঙ্কর রাও খারাটের আবির্ভাবকে সুনিশ্চিত করেছিল। খারাট তার লেখার মূলত দলিত সম্প্রদায়ের মানুষের জীবনকে নিয়ে লিখেছেন তার এই সমস্ত গল্পে। দলিত সংগ্রাম ও দলিতদের জীবনযাত্রা নিয়ে লেখা তার মানে শঙ্কর রাও রামচন্দ্র খারাটের এই গল্প। তিনি সাহিত্যে তার দক্ষতা দেখিয়েছিলেন। এই গল্পটি মানে পোটরাজ গল্পটি বাংলায় অনুবাদ করেছিলেন সুনন্দন চক্রবর্তী। তিনি একজন সাহিত্যিক এবং অনুবাদক হিসাবে তার খ্যাতি। তিনি বিভিন্ন ধরনের গল্প, কবিতা বাংলায় অনুবাদ করেছিলেন, তাই অনুবাদক হিসাবে তার খ্যাতি ছিল। এই সুনন্দন চক্রবর্তীর অনুবাদ এই গল্প পোটরাজ। এই পোটরাজ আমাদের এদিকে চলে না। প্রথমত এই গল্পটি ভারতীয় গল্প। কেন একে ভারতীয় গল্প কেন বলা হয়? কারণ যে গল্পটি অন্য ভাষায় লেখা আছে তাকে বাংলায় অনুবাদ করা হয়েছে, সেই গল্পটিকে বলা হয় বা সেই কবিতাটিকে বলা হয় ভারতীয় গল্প। এই পোটরাজ গল্পটিও ঠিক সেরকমই একটি গল্প। প্রথমেই বলি পোটরাজ মানে কি, অর্থাৎ কথার অর্থ কী। পোটরাজ কথার অর্থ হল কোনো মন্দিরের সেবায়েত। মানে পোটরাজ যিনি হবেন সেই মন্দিরের দায়িত্ব থাকবে তাঁরই। অর্থাৎ এই পোটরাজ যিনি হবেন তিনি ওই মন্দিরের যাবতীয় সমস্ত কাজকর্ম করবেন এবং গ্রামের সবাই মানে যেখানে এই পোটরাজ থাকবেন যে মন্দিরে তাকে সবাই ওই পোটরাজকেই মানবেন, গ্রামের সকলে। কারণ পোটরাজ বলতে আমাদের বাড়িতে যারা নারায়ণ পুজো করে বা অন্য লক্ষ্মী পুজো করে বা যে কোনো পুজো করে তাদের কিন্তু পোটরাজ বলা যায় না। এই পোটরাজ মারাঠা, গুজরাট বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে এদের প্রচলন আছে। তো এই পোটরাজ গল্পটিতে যে পোটরাজ মানে দামার কথা বলা হয়েছে, সেই পোটরাজ হয়েছিল কিন্তু মা বাবার মানতের ফলে, এটা জানা যায়। কারণ আমরা জানি যে মানত করার ফলে তাকে পোটরাজ হতে হয়েছিল। কারণ পোটরাজের জীবনটা খুব কষ্টকর। যদি গ্রামে কোনো অনিষ্ট হয় বা কোনো কিছু হয় তখন তাকেই মায়ের কাছে প্রার্থনা জানাতে হয়, মানে মায়ের কাছে
ক্ষমা চেয়ে নিতে হয়, এবং ক্ষমাটা যেভাবে চান সেটাও ভীষণ কষ্টের। নিজের গায়ে নিজেই মারতে থাকবে, তারা নিজেকেই মারতে থাকবে যে আমাকে ক্ষমা করুন। তো এই গল্পটিতেও যে পোর্টরাজ আছে তারও অবস্থা ঠিক সেরকমই। এই পোর্টরাজ গল্পের পোর্টরাজ হলো কোনো মন্দিরের সেবায়েত, যিনি কিন্তু সেখানকারই সেবায়েত হিসাবে পরিচিত থাকবেন। প্রকৃতপক্ষে আমাদের দিকে যেগুলো বলা হয় সেগুলো মন্দিরের পাণ্ডারা যেরকম ঠিক সেরকমই। পাণ্ডারা ছাড়া যেমন যে কোনো ধর্মীয় স্থানে পাণ্ডারা ছাড়া অন্য কেউ যেমন বা অন্য কোনো পুরোহিত গিয়ে যেমন পুজো দিতে পারবে না, ঠিক পোর্টরাজ গল্পটিও ঠিক সেরকমই। এই গল্পে দামার কথা বলা হয়েছে। দামা এখানে পোর্টরাজ। দামার মা বাবার মানত করার ফলে কিন্তু দামাকে পোর্টরাজ হতে হয়েছে। এই পোর্টরাজ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, মানে তার মায়ের দয়া হয়েছে, মানে আমরা যাকে পক্স বলি। মায়ের দয়া হওয়ার ফলে তার অবস্থা এমনই, গ্রামের সবাই তাকে দেখতে আসছেন, এবং দেখতে আসার ফলে চারিদিকে যেন সবাই ভাবছে দামা হয়তো আর বেশিক্ষণ নেই। কেউ জিজ্ঞেস করলেই দামার বউ দুর্পদ বলছেন ওই প্রাণটুকু আছে মাত্র। এবং গ্রামের প্রত্যেক বাড়িতেই যেন কারো না কারো কেউ না কেউ বিছানায় পড়ে আছে, মানে মায়ের দয়া হয়েছে। সবাই ভাবছে মারিয়ায়ের জন্য এটা হয়েছে। তাদের দেবতা হচ্ছে, মানে প্রধান দেবতা হলো মারিয়াই, এরা মারিয়ায়ের উপাসক। তো এই পোর্টরাজ যেহেতু অসুস্থ, তাই পোর্টরাজ যেহেতু মায়ের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে পারবে না, সেই জন্য তার ছেলে আনন্দকে পোর্টরাজ হতে আকুল মিনতি জানায় গ্রামের সাধারণ মানুষ। কিন্তু দুর্পদের সেটা ইচ্ছা নেই, কারণ আনন্দ পড়াশোনা করছে, আনন্দ হাই স্কুলে পড়াশোনা করে, আনন্দের পড়াশোনা ভীষণ ভালো লাগে, আনন্দ পড়াশোনা করতে চায়, পোর্টরাজ হতে চায় না। কিন্তু গ্রামের মানুষের অনুরোধ ঠেলতেও পারে না। শেষ পর্যন্ত তারা বলে মাকে, সে যদি পোর্টরাজ না হয় তাহলে গ্রামের সমূহ বিপদ। তাই দামা বা দুর্পদের ছেলে আনন্দ একদিন রাত্রেবেলা গিয়ে তাদের অনুরোধে ওই মারিয়াইকে গ্রামের বাইরে রেখে আসে, এবং গ্রামের বাইরে রেখে এসে সারা রাত ঘরে না ফিরে ভোরবেলায় ঘরে ফিরে মাকে জানায় সে মারিয়াইকে গ্রামের বাইরে রেখে এসেছে। মা তাকে বলেন যে তুমি কিন্তু এ কথা কাউকে বলবে না। মা যে গ্রামের বাইরে নিজে থেকেই চলে গেছে এটা গ্রামের লোক সবাই জানতে থাকে, এবং তারপরে সবাই আনন্দ করতে হই হই করতে করতে যখন দামার বাড়ির পাশ দিয়ে আসে, তখন তাদের উচ্ছ্বসিত কলরবে দামা কিন্তু প্রাণ ফিরে পায় এবং উঠে দাঁড়ায়, তাদের আনন্দে যোগদান করে, এবং তার গলায় মালা পরিয়ে তাকে সম্বোধন করা হয় বা তাকে সম্মাননা দেওয়া হয়। এই হলো গল্পের মূল বিষয়বস্তু। খুব শর্টে বললাম কারণ গল্পটি ভীষণ বড়, আর গল্পটিকে এভাবে বললে তোমাদের বোঝানো সম্ভব নয়, তাই আমি গল্পটি পড়ে বোঝাবো। তাছাড়া তোমাদের বই এখনও পাওয়া যায়নি, মানে তোমরা এখনও বই পাওনি, তাই পড়ে না বোঝালে গল্পটি বোঝা সম্ভব হবে না। তাই আমি গল্পটি পড়ে বোঝাবো বলে খুব শর্টে গল্পটির সারাংশটুকু বললাম। দেখো, শঙ্কর রাও খাড়াটের গল্প পোর্টরাজ। গ্রামের পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী, মানে সবসময় টেনশানে আছে তারা, কি হয়। সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে, মানে চিন্তা করছে যে কি হবে পোর্টরাজ, তার যদি কোনো ক্ষতি হয় তাহলে তো সারা গ্রামেরই বিপদ। দামার বউয়ের চোখ জল ভরা, থেকে সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। পাড়ার বউঝিরা, মানে পাড়ার বউ এবং মেয়েরা, মানে মেয়েরা আসছে, একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে, মাঝে মাঝে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে, মানে তাদের ধারণা দামা হয়তো আর বাঁচবে না, এবার হয়তো মারা যাবে। এরকম অবস্থার জন্য সবাই এসে দৌড়ে দাঁড়াচ্ছে, দামার বউকে জিজ্ঞেস করছে, এরকমভাবে তাদের দিন কাটছে। আর দামার বউ শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে, মানে কাঁদতে থাকে তার স্বামীর অবস্থা খারাপ এরকম মনে করে। লোকে এসে শুধোচ্ছে, দুর্পদ পোর্টরাজ কেমন আছে? এখনও প্রাণটুকু আছে খালি বাবা, করুণ মুখে জবাব দিচ্ছে সে। মানে দুর্পদ বুঝে গেছে, মানে তার স্ত্রী দুর্পদ বুঝে গেছে যে দামার শুধু প্রাণটুকু আছে, আর সে বাঁচবে না, তার স্বামী আর বাঁচবেন না। ভেবো না, ভালো হয়ে যাবে। কাঁদছো কেন? সারা গায়ে একই অবস্থা, প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়, মানে এগুলো ঠিক মহামারীর মতো ধারণ করেছে, মহামারীর আকার ধারণ করেছে প্রত্যেক বাড়িতেই, কিন্তু এই মায়ের দয়া হয়েছে।
আসলে এগুলো যেহেতু ভাইরাস ঘটিত রোগ, তাই বিভিন্ন জায়গায় এগুলো একটু ছোঁয়াচে বলে মনে করা হয় এবং একবার ছড়িয়ে গেলে সেগুলো ছড়াতেই থাকে। দুর্পদ কারণ জানি বাবা, তাও ভয় লাগে। দুর্পদ কারো যাওয়ার সময় হলেই সে যাবে। দুর্পদ বলছে যে কারো যাওয়ার সময় হলে সে যাবে, আর যার সময় হয়নি যাই রোগ হোক না কেন সেটিকে যাবে। জানি বাবা ঠিক, কিন্তু বড় কঠিন রোগ। কেউ না বলেছে এখন ঠাকুরের মুখে যাওয়ার সময়। হয়তো এবার মা কোটরে গিয়ে যাবেন বা ঝটকায় নিয়ে যাবেন, এরকম একটা। তার কাছে সকলের সমান। ঠিক এই সময়ই বাড়ির সামনের নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। আমরা জানি কাক মানে অশুভের প্রতীক। কাকের ডাককে আমরা সবসময় অশুভ সংকেত বলে মনে করি। কাক চেঁচিয়ে ওঠে। দুর্পদ বলেন, এই বাচ্চারা মার বেজম্মাকে, পোটরাজকে ডাকে রে। মানে দুর্পদের ধারণা তার স্ত্রীকে, তার স্বামীকে হয়তো নিয়ে যাওয়ার জন্য কাকটা ওরকম খা খা করে ডাকছে, মানে অমঙ্গলের দূত হিসাবে ধরছেন। কাকটা ডেকেই চলে। দুর্পদের ছেলে তার দিকে ঢিল ছোড়ে। ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায়। সবসময় বেজম্মাটা আমাদের সাপমধ্যি করছে, সাপমুন্নি করছে কথাটা হবে এখানে, সাপমধ্যি করছে আছে, মানে সাপমুন্নি মানে অভিশাপ দিচ্ছে কাকটা, যাতে তার স্বামী দামা না বাঁচছে। কাকের সংকেতকে আমরা সবাই কিন্তু মনে করি এটা অশুভের লক্ষণ। দুর্পদ বলে, এই বাচ্চারা মার বেজম্মাকে, পোটরাজকে ডাকে রে। কাকটা ডেকেই চলে। দুর্পদের ছেলে তার দিকে ঢিল ছোড়ে। ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায়। সবসময় বেজম্মাটা আমাদের সাপমুন্নি করছে। দুর্পদ গজগজ করে আপন মানে ভাবছে ওই কাকটা বোধহয় সবসময় অভিশাপ দিচ্ছে, যার জন্য তার স্বামীর অবস্থা এরকম। এ হলো আষাঢ় মাস। সারা আকাশ মেঘে ঢাকা, সমানে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। মাটি কাদায় আঁটালো হয়ে এলো, গুমোট। মানে বর্ষাকালে যতই বৃষ্টি হোক না কেন গুমোট হয়েই থাকে। এই গরমের মধ্যেই বৃষ্টি হয় এবং একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া যায়। তাই সেদিনের আবহাওয়াটা ছিল ভীষণ গুমোট এবং আকাশ মেঘে ঢাকা। গাছের পাতা একটুও নড়ছে না, স্থির। তা থেকে ফোঁটায় ফোঁটায় জল ঝরছে। দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল। শুনে দুর্পদের প্রাণ শুকোয়। কুকুর ডাকলেও আমরা মনে করি যে নিশ্চয় কোনো অশুভ সংকেত, কারণ এরা আগে থেকে অমঙ্গলের সূচনাগুলো পেয়ে যায়। পিঁপড়ে, কুকুর, বেড়াল বা এই কাক, এরা কিন্তু অমঙ্গলের খবরগুলো আগে থেকে পেয়ে যায়। তাদের একটা আমাদের মতো 5 সেন্সের বদলে এদের অন্য একটা সেন্স আছে, যেটার দ্বারা এরা সব কিছু জানতে পারে। তাই দামার স্ত্রী দুর্পদ মনে করছেন যে কুকুরটা হয়তো ডেকেই চলেছে। এবারে দামার আর রক্ষে নেই। কুকুর টানা চিৎকার জুড়ে দিল। শুনে দুর্পদের প্রাণ শুকোই। সেই আওয়াজের উপর দিয়ে সে চাঁচায়, হে ভগবান, গোড় দেয় না কেন কেউ কুত্তাটাকে? গোড় মানে কবর। কুকুরটাকে কেউ কবরে দেয় না কেন? কুকুরটা এমন করে চেঁচাচ্ছে, আমার স্বামী এরকম অবস্থা বিছানায় পড়ে আছে, সবসময় চিন্তা করছে, আর কুকুরটা এভাবে চেঁচাচ্ছে, কাকটা ওদিকে চেঁচাচ্ছে। কি অমঙ্গলের দূত, মানে কি জানান দিচ্ছে কে জানে, এরকম ভাবেন দুর্পদ। ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো, দুর্পদের পাশে বসা বউটি বলে। তখন দুর্পদের অদ্য পাশে বসা বঞ্চলা বলে, ঘরপা মারিয়ায়ের যাত্রায় গিয়েছিলি তো? যেতে ভুলি কি করে? তা বলিনি, ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস। আলোচনা হচ্ছে যে মারিয়ায়ের ওখানে না গেলে, মারিয়ায় যদি ক্ষুণ্ণ হয়ে থাকেন, তবে হয়তো মারিয়ায়ের জন্যই এরকমটা হচ্ছে, বা মারিয়ায় অভিশাপ দিয়েছেন। তার কাজে ত্রুটি হলে আমাদের সাধারণ মানুষের ধারণা যে দেবতার কাজে কোনো রকম ত্রুটি হলে দেবতা আমাদের অভিশাপ দেন বা এরকম কিছু না। মেয়ে, মা যদি নিদয়াও হন, তাকে তো কিছু দিতেই হবে, এটা বলছেন দুর্পদ। ছাড় তো, হঠাৎ কথাটা মাথায় এলো বলে বললাম। সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করি সাধ্যি কি? ওরে কেউ হেলা করেছে কি টেরটি পেয়েছে? ক্রোধ তেনার বর্ণনার বাইরে। ওরে তুই তুষ্ট রেখে ভালো করেছিস, এবার সে ভালো হয়ে যাবে। মানে প্রতিবেশী বউ ঝিরা যারা আসছে, তারা দামার বউকে মানে দুর্পদকে সান্ত্বনা দিচ্ছে। মেয়েটি দুর্পদের মুখে তাকিয়ে চোখ করে। এই দেখো, কাঁদিস কেন? কাঁদলে অমঙ্গল হয়। দুর্পদ, তোর স্বামীর কিছু হবে না রে, মা ওকে দেখবেন। সে তো বটেই, ওর
মায়ের কাছে মানত করেছিল ওকে, মানে মানত করার জন্যই সে পোটরাজ হয়েছে, সেজন্যেই তো ও পোটরাজ। বঞ্চলাবাই বলে, তাহলে এই তো বুঝেছ, দামা হলো গিয়ে মায়ের পোটরাজ, তার ভক্ত, নিত্যি তার পুজো করে। মা কি তার ভক্তকে ভালোবাসেন না? তার রোষে সে পড়ে কি করে? ব্যাপারটা কি উনি কি দেখতে পান না এ ঘরে ছোট ছেলেপিলেরা রয়েছে? দূর্পা বলতেই শুরু করে, এসব কথাই মনে জেগেছে গো। হে মা, তোমার রোষে পড়লাম কেন? এ বাড়িতে ঢোকা ইস্তক মঙ্গলবারে শুক্রবারে তোমার নাম উপোস করেছে। হে মা, বছর বছর তোমার যাত্রা করি, তোমার দুধে দইয়ে চান করাই, সবুজ শাড়ি পরাই, কপালে হলুদ কুমকুম দিই, তোমার সম্মুখে ভোগ দিই, নারকেল দিই। প্রতি আষাঢ়ে অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিই। বছর বছর যেমন পারি তোমায় দিই। ছাগল দিতে না পারলে কুকুরও দিই, তোমার দরে রক্তের ছড়া দিই। মানে দুর্পদ এগুলো বলছেন যে এগুলো আমরা করি, যা যা করার আমরা সবটাই করি। তবে কেন তুমি আমার স্বামীকে এরকম কষ্ট দিচ্ছ বা আমার স্বামীকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো? কারণ আমরা আমাদের মনটা ভীষণ দুর্বল, যাকে ভালোবাসি তার বিপদে আমরা যেন মনে করি সবসময় অমঙ্গলটাই হবে, হয়তো এটাই ভাবতে থাকি। তাই দুর্পদ এরকম ভেবে মায়ের উপর অভিমান করে এরকম কথাগুলো বলেছেন। মা, এবাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি, মা এবাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সামনে পিদিম দিয়েছি, মানে প্রদীপ দিয়েছি। কখনো তোমায় আধারে রেখেছি বলো মা? তোমারে এত ভক্তি করি, তবু আমার কপালে এমন কেন মা? মা, তোমায় লীলে বুঝি না। মায়ের কাছে অভিমান ভরে বলছেন যে যতদিন এসেছি ততদিন আমি প্রদীপ দিয়েছি, তোমাকে ভক্তি করেছি, তোমার পুজো করেছি, রক্তের ছড়া দিয়েছি, সবুজ শাড়ি পরিয়েছি, তবে কেন তুমি মা এরকম তোমার লীলে আমি বুঝতে পারি না। দুর্পদ বলেই চলে, তার গলায় আরতি। শেষে মারিয়ায়ের মন্দিরের দিকে মুখ করে হাত জোর করে সে প্রার্থনা করে তার স্বামী যেন বেঁচে ওঠে। দেবী, আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও। তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করে করো মা। আবহাওয়া থমথমে, গায়ের সর্বত্র কান্নার চিৎকারের আওয়াজ, আর দুর্পদের বাড়ির বাইরের নিম গাছে বসে একটা কাক ডাকছে। তখনও কাক ডাকছে, মানে অমঙ্গলের সূচনা। শুনে তার হাত পা স্থির। রাতে একটা ফেউ বাড়ির চারদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারকে চেরে, মানে অন্ধকার চিরে ও যেন চলে যাচ্ছে, মানে এতটাই চিৎকার করছে যে অন্ধকারের মধ্যে থেকে যেন আওয়াজটা বেরিয়ে আসছে। আর দুর্পদের বুকের ধুকপুকি পলকের জন্য থমকায়। তারপর নতুন দিন হয়, মানে সে রাতটা চলে যায়, সকাল হয়। আকাশে মেঘ ঘন করে আসে, চারদিক অন্ধকার, খাঁ খাঁ লাগে। সমানে বৃষ্টি পড়ছে, সূর্য উঁচু হয়ে যায়, কিন্তু মেঘের জন্য চোখে পড়ে না। এমন সময় গায়ের মোড়ল আর তার চেলা দুয়ারে আসে, চেঁচিয়ে বলে, দামা বাড়ি আছো নাকি? দামা, মানে এবারে এসেছে দামাকে কিছু বলার জন্য, কারণ গ্রামের অবস্থা খুব সঙ্গীন, কারণ সবাই অসুস্থ। পোটরাজের বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসে না, এমনকি ফিসফিসানিও না। তাতে মোড়ল গলা চড়ায়, ওহে দাম্ম, পোটরাজ বাড়ি আছে? শেষ পর্যন্ত কেউ একজন উকি মারে এবং লোক চারজনকে দেখে বলে, গ্রামমণ্ডলের লোকেরা এসেছে গো। বঞ্চলাবাই বলে, সে তো সত্যি, পোটরাজ কেমন আছে দেখতে লোকে তো আসবেই। 3 দিন হয়ে গেল পোটরাজ রোদে বেরোয় না। তাছাড়া প্রায় সব বাড়িতেই একজন করে বিছানায়। কে যে কাকে বলে, কে কি বলবে কেউ জানে না। আজ তার কপালে কি ঘটবে? দুর্পদ সবসময় ভাবতে থাকে তার কপালে কি ঘটবে। তার ঠিক, তাও সবাই অন্তত জিজ্ঞেস করে, অন্যকে জিজ্ঞেস করে। ভুলো না, দামা গায়ের পোটরাজ। আর এখন যখন মা খেল শুরু করেছেন, যেই তার সামনে পড়বে সেই তার কোপে পড়বে। ভাইয়ের দোরে লোককে আসতে হবেই। মেয়েরা যখন কথা বলছিল, দুর্পদ দরজার কাছে গেল। বাইরে আস্তে আস্তে আঁচল দিয়ে চোখ মুছল দুর্পদ। মোড়ল এর সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল, পেন নাম হই, মানে প্রণাম জানালে সম্মান করে। তার অবস্থা দেখে মোড়ল শুধলো, দামা কোথায় কোথায় একদিন? ঘরে, বিছানায়। বিছানায় কেন? মায়ের দয়া। বলতে গিয়ে সে কেঁদে ফেললে। মুখ ঢাকে সে। বলো কি, যা মা নিজের ভক্তকেই এনেছেন? মোড়ল অবাক হয়। আরেকজন বলে, নয় কেন, মানুষ তো সে। তা ঠিক, কিন্তু তার সকাল সাঁঝ মায়ের ছায়ায় বসবাস।
মায়ের ছায়ে বসবাস, মায়ের আশীর্বাদে সে পোটরাজ, মায়ের কাজ করে, অথচ মা তাকেই দয়া করেছেন, তার গায়েই মায়ের দয়া। কিন্তু দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে যে কবে পড়বে আর কে যে পড়বে না তার ঠিক নেই। তার ঠিক মোড়ল বলে, তারপর দূরপথের দিকে ঘুরে তাকায়, দূরপথ আমাদের আর একবার যাত্রা করতেই হবে, হ্যাঁ করতেই হবে, মাকে খুশি করতেই হবে। কান্নার ফাঁকে ফাঁকে বলে দূরপথ, কিন্তু আমাদের সেবায়েতকে না হলে যাত্রা করা যাবে কি করে? ঠিক, কিন্তু মরদটা আমার পড়ে আছে যে। দূরপথের আকুতি, দূরপথ মাকে গাঁয়ের সীমানায় নিয়ে যেতে হবেই, ঠিক, না হলে মার চক্কর গাঁয়ের উপর থেকে কাটবে না। আর একজন যোগ করে, তাই দেবীকে মিছিল করে গাঁয়ের সীমানার বাইরে রেখে আসতে হবে। তো মিছিল করে মাকে গায়ে মানে মারিয়াকে গ্রামের সীমানায় রেখে আসতে হবে জানি, কিন্তু পোটরাজ যে বিছানায় পড়ে আছে কি করে করবে? কারণ পোটরাজই তো সমস্ত কিছু করে, ওই মন্দিরের সেবায়েত হলো এই পোটরাজ। মোড়ল এই কথা বলতে দূরপথ বললে, যদি শুধু পোটরাজ বিছানায় পড়ে দেখি সারা গাঁ যাত্রায় যাবে না কেন? তা কি করে হয়? সে হলো দেবীর পোটরাজ, তাকে ছাড়া যাত্রা হবে কি করে? তা অবশ্য ঠিক, কিন্তু সে তো উঠতেই পারছে না, নড়তেই পারছে না। দূরপথ এই কথা বলতে গাঁও বুড়োরা নিজেদের মধ্যে সলায় লাগলো, মানে সলা পরামর্শ, মানে তারা আলোচনা করতে লাগলো যে কি করা যায়। হঠাৎ মোড়লের মাথায় একটা কথা দেখলো, আরে তোর বড় ছেলে তো বাড়িতেই আছে না? ওই হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা। হ্যাঁ আছে, ওর কথাই বলছি, হ্যাঁ বাড়িতেই বসে আছে। তা ওর যাবার জায়গায় ও যদি যাত্রাটা করে তো ক্ষতি কি? অতটুকু বাচ্চা পারবে কি? ওকে কি এখনই পোটরাজ বলা যায়? পোটরাজ যদি নাও হয়, এখন ওকেই পোটরাজ বলে ধরতে হবে। ওর বাবা না থাকলে তোর বাড়িতে তো একজন পোটরাজ থাকতে হবেই। তা তো হবেই, কিন্তু শুধু বাক্যিতে কি পোটরাজ হয়? তার জন্যে দরকার যাত্রা করা, তাছাড়া দেবীর কাছে কিছু একটা মানত করাও দরকার। মানে দূরপথের ইচ্ছে নেই তার ছেলে আনন্দকে পোটরাজ করা, কিন্তু গ্রামের লোক বলছে যেহেতু পোটরাজের ছেলেই পোটরাজ হবে, এইভাবে না হলে গ্রামে আরও বিপদ হবে। করুন না, ও কি এসে যায়? তাছাড়া গাঁয়ের জন্য একজন পোটরাজ তো দরকারই। দূরপথের বড় ছেলে আনন্দ সব কথাই শুনতে পেলে সে যতই শোনে ততই ঘামে। বাকিটা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হতে থাকলো। নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকের ওঠাপড়া দ্রুত হলো। ইতিমধ্যে মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একটা লোক সবজান্তার মতো বলে উঠল, ও রাজি না হলে গোটা গাঁটাই মায়ের কোপে পড়বে, মানে আনন্দকে পোটরাজ হতেই হবে, এটাই ওদের কথা। হ্যাঁ হতে পারে, কিন্তু একবার পোটরাজ হলে সারা জীবনই তো ওকে পোটরাজ থেকে যেতে হবে। হ্যাঁ তো সে খারাপ কি? ভালোই তো। তোমরা বলছো ছেলে আমার হাই স্কুলে ইংরেজি পড়ছে, তো পোটরাজ হলে স্কুল কি পালিয়ে যাবে? তুমি তা বললে কি হবে, কিন্তু ওর কেমন লাগে তা তো ভাবতে হবে। বাহ, কেবল ছেলের কথাই ভাবছিস, বাকি গাঁটার কী হবে? গ্রামের লোক কিন্তু দামার স্ত্রী দূরপথকে সবসময় এরকমটা বলতে থাকে, তার ছেলেকেই পোটরাজ হতে হবে। দুজনের কথাই ভাবতে হবে। হঠাৎ মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন এক রোকাগোচের লোক বর্ষণভাবে বলে উঠল, ছাড়ো তো, ওকে পোটরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছি কিনা, ওকে পোটরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কিনা? হ্যাঁ, না, গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে। এই ধমকানোর স্বর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করেছে। লাফিয়ে উঠে সে হাত দুটি করলে জোর করলে রাগে তার চোখ ঠেলে বেরোচ্ছে। দূরপথ ঠিক সেই সময় জবাব দিলে, এসব কথায় মায়ের রাগ কি পড়বে? মোড়ল দূরপথকে বলে, কথা ঘুরাস না, কাজের কথা বল, ভবিষ্যতের কথা ভেবে বল, হ্যাঁ কি না? ভয় দেখিয়ে গ্রামমণ্ডলের লোকেরা ফিরে গেল। দূরপথ বোঝে না কি করবে। ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়ে সে। দামা শুভ দৃষ্টি বউয়ের দিকে তাকিয়ে থাকে, সুপ্ত দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে থাকে। আর আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দূরপথ ভাবে ছেলেটা দৌড়ে গেল কেন? ভাবতে ভাবতে উঠে সে দরজায় যায়, দেখে সে মারি আয়ের তানের দিকে অহনও নিয়ে যাচ্ছে। চেঁচিয়ে ডাকে, আনন্দ, কিন্তু আনন্দ দ্রুত চলে যায়। সবাই যখন বলে গেছে তখন দূরপথ যেমন ভাবে ছেলেকে সে পোটরাজ করবে না, আর ছেলে আনন্দও কিন্তু ভাবছে না, সে পোটরাজ হবে না। একদিকে ধর্ম, অন্যদিকে বিজ্ঞান এখানে দেখানো হয়েছে। কিন্তু আনন্দ দ্রুত চলে যায়। সেদিন অনেক রাত্রে সে বাড়ি ফিরে আসে। তাকে দেখে মনে হয় কোনো একটা ঘোরের মধ্যে আছে।
রাত্রি যায়, সকাল আসে, সূর্য উঠলে সে চুপচাপ কাছের নদীতে চান করতে যায়। চান সেরে ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে। বাড়িতে তখনও যারা আছে তাদের কথা শোনে, সে মন দিয়ে শোনে। শুনেছ, মা নিজের গায়ের ধারে গিয়ে বসে আছেন। হা ভগবান, গেলেন কি করে? বলিস কি রে, গেলেন কি করে? দেবতা তো, আর এখানে কাল ওখানে, কাল ওখানে, বিশ্ব সংসার ওনারই হাতে। ঠিক কথা, দেবীর লীলা। পেরতই যায় না। যা বলিস বল। দেখে মনে হলো মা খুশিতে বসে। নতুন একটা সবুজ শাড়ি পরেছেন, গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটি নতুন হার, রূপোর চক্ষু সমানে সামনে চেয়ে আছে। তাই কি খালি? সারা গা সেখানে ভেঙে পড়েছে। দুর্পদ মাঝে এসে পড়ে। সত্যি সত্যি নাকি? তার এখনও সন্দেহ যায়নি। সত্যি তো বটেই, মা নিজেই গাঁয়ের ধারে চলে গেছেন। বসার জায়গাটাও নিজে বেছেছেন। গাঁয়ের লোকের বিশ্বাস দেবীর চক্কর এবার কেটে যাবে। মানে মা গ্রাম থেকে চলে গেছে। প্রকৃতপক্ষে দামার ছেলে আনন্দ যে মাকে রেখে এসেছেন পোটরাজ এর হাত থেকে বাঁচার জন্য, সেটা কিন্তু তারা বিশ্বাস করতে পারছে না। ভাবছেন মা নিজেই চলে গেছেন গ্রামের বাইরে। মানে গ্রামের মানুষ যে কতটা কনজারভেটিভ এটা দেখানো হয়েছে। সত্যি তো বটেই, মা নিজেই গাঁয়ের ধারে চলে গেছেন। বসার জায়গাটাও নিজে বেছেছেন। গাঁয়ের লোকের বিশ্বাস দেবীর চক্কর এবার কেটে যাবে। ঠিক এতেই বোঝা যায় দামাকে দেবী কি চোখে ভাবেন। পোটরাজ বটে। বলছো ভাই, গ্রহণতের আর খুশি ধরে না। লোকে বলছে ঘটে দামার ভক্তির জোরেই যা গাঁয়ের ধারে গেছেন। মানে দামার ভক্তির জোরেই মা মারিয়ায় গ্রামের ধারে চলে গেছেন সবাইকে মুক্তি দেওয়ার জন্য। লোকে বলছে দামা বড় পুণ্যবান। দামা যে এতক্ষণ মরার মতো শূন্য চোখে শুয়েছিল, শুনতে পেল। দেহে যেন সে বল ফিরে পেল। উঠে বসে জল চাইল সে, খুব তেষ্টা পেয়েছে। এইভাবে জল খেলো। তারপর একটু গরম ভাতের পায়েস খেলো। বেশ ভালো বোধ করতে লাগলো সে। আস্তে আস্তে দামা উঠে বসলো। লোকের আলোচনা শুনে মা বাইরে চলে গেছে, মানে এবার অসুখ সেরে যাবে। মনের জোর যে কতটা বেশি, আর মনের জোর থাকলে যে সত্যি সত্যি মানে বিপদ কাটিয়ে ওঠা যায়, এটা কিন্তু দামার মধ্যে দেখা গেল। তাকে উঠে বসতে দেখে দুর্পদ একটু ঠান্ডা হলো। তার স্বামী হঠাৎ খাড়া হয়ে উঠেছে। এবার বেশ লাগছে তার। আকাশের দিকে স্পষ্টতই ভক্তি ভরা চোখে তাকিয়ে সে হাত জোর করলে। হতে পারে, কিন্তু সকাল সাজ দেবীর ছায়ায় বাস, সে কথা ঠিক। আর দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে তার কোপে পড়ে ঠিক কি? সে তো বটেই। সবাই গালায় নারকোল আর নিভদ দিয়ে গাঁয়ের ধারে চলেছে। যে কোনো জায়গা থেকে পুজোর আওয়াজ শুনতে পাবে। সবাই খুশি। ইতিমধ্যে মিছিল দামা পোটরাজের বাড়ির সামনে পৌঁছয়। ঢাক বাজছে, ঘণ্টা বাজছে, গান হচ্ছে। দেবীর পুজো সেরে মিছিল ফিরছে। ভক্তেরা উল্লাসে চেঁচিয়ে উল্লাসের চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে। তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো। উঠে সে আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায়। দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে। নারী পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত হয় উল্লাসধ্বনি। মারিয়ায় কি জয়, দামা পোটরাজ কি জয়। সবার ধারণা মা বাইরে চলে গেছে এবং নিজে থেকে চলে গেছে বলে গ্রামের বিপদ কেটে যাবে। আর এই ধারণার বশবর্তী হয়ে সবাই কিন্তু আনন্দে সেখান থেকে মিছিল নিয়ে বেরিয়েছে। দামার বাড়ির সামনে যখন আসে, দামায় উঠে দাঁড়িয়েছে। মানে দামাও সুস্থ হয়ে গেছে তাদের উল্লাসধ্বনিতে। সেখানে গিয়ে দাঁড়ালে তারা পোটরাজ দামারও জয় করেছে। মারিয়ায়ের জয়ের সঙ্গে সঙ্গে দামা পোটরাজের জয় ধ্বনি করেছে তারা। সেই চিৎকারে দামার মুখ আলো হয়ে যায়। তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দেয়, আর আবার সকালে তার নামে জয়ধ্বনি দেয়, দামা পোটরাজ কি জয়। মানে সবার ধারণা দামা পোটরাজের জন্য এটা হয়েছে। আনন্দও দরজায় এসে দাঁড়িয়েছিল। অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে। তার মুখ শক্ত হয়ে যায়। মিছিল গাঁয়ের দিকে এগোয়। দামা ঘরে ঢুকে আসে। দুর্পদ বাইরেই দাঁড়িয়ে থাকে। তার মুখ থেকে আলো ঠিকরে পড়ছে। আনন্দ মায়ের কাছে এসে ফিসফিস করে বলে, মা, মারিয়াকে আমি গাঁয়ের ধারে রেখে এসেছি। চমকে ওঠে দুর্পদ। গভীর আতঙ্কে জিজ্ঞেস করে, সত্যি সত্যি করেছিস নাকি বাবা? হ্যাঁ মা, মিছিলকে গাঁয়ের ধারে নিতেই হবে, তাই না? আনন্দর কথা শুনে দুর্পদের মাথা নেমে আসে। পা কাঁপে। ছেলেকে হঠাৎ কাছে টেনে কাঁপা কাঁপা গলায় বলে, আনন্দ, ভুলিস না, কাউকে কখনো বলবি না, আমার মাথার দিব্যি, কাউকে না। এই বলে তাকে আবার জড়িয়ে ধরে। এবারে আনন্দ হাসে।
আনন্দ হাসে মানে মা তাকে যে সায় দিয়েছে তার কাজে, যে মাও খুশি এবং তার ফলে যে উন্নতি হয়েছে এটাতেই মাও আনন্দ পেয়েছে। এই শুনে কিন্তু দামার ছেলে আনন্দে আত্মহারা হয়ে যায়। শেষ পর্যন্ত আমাদের মনে হয় গ্রামের সুদিন ফিরে আসে। এইভাবে এই গল্পটি শেষ হয়েছে। এখানে দেখা গেছে যে এই গল্পে একদিকে ধর্ম, অন্যদিকে বিজ্ঞান। দামার ছেলে কিন্তু বিজ্ঞানেই বিশ্বাস করে আনন্দ, কিন্তু গ্রামের মানুষ প্রচণ্ড কনজারভেটিভ, মানে কুসংস্কারাচ্ছন্ন, তারা দেবীর উপরে নির্ভরশীল। শেষ পর্যন্ত জ্ঞানের তৃষ্ণায় সংস্কারের অন্ধত্বকে কৌশলগতভাবে হারিয়ে দেয়। জ্ঞানের তৃষ্ণা কুসংস্কারের অন্ধত্বকে হারিয়ে দিয়েছে। যে অন্ধ বিশ্বাসে মানুষ যেটা বিশ্বাস করে তাকে হারিয়ে দিয়েছে। দামার ছেলে আনন্দ যে মারিয়াকে গ্রামের বাইরে ফেলে এসেছে, তার জন্য কোনো অন্যায় কিছু করেনি বা তার জন্য কোনো খারাপ কিছু হয়নি, যা হয়েছে ভালোই হয়েছে। তার বাবাও সেরে উঠেছে এবং গ্রামের অন্যান্য সকলের যা হবে ভালোই হবে, এটাই মনে করে দামার ছেলে আনন্দ বা দুর্পদ। এই হলো পোটরাজ গল্পের মূল বিষয়। গল্পটি আলোচনা করলাম, কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। আর কী ধরনের ভিডিও পেতে চাও, কি তোমাদের দরকার জানালে ভালো লাগবে, আমি সেগুলোই নিয়ে আসবো। ভালো থেকো।